যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মৃত্তিকা থেকে নীলজারে হরি, দেশের হৃদয় তাকে রাখিয়াছে ধরি। শ্রদ্ধেয় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি হিসাবে লেখা রবীন্দ্র পংক্তি শোনালাম শুরুতেই। স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা। আজকের ভিডিওতে আমরা পড়ব পথের দাবি গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে লেখক পরিচিতি, পূর্বসূত্র, বিষয়বস্তু, সারসংক্ষেপ এবং প্রচুর এমসিকিউ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মনে রাখার মতো করে উপস্থাপন করেছি, যাতে পরীক্ষার প্রস্তুতি একদম পাকা হয়ে যায় তোমাদের। যারা ওয়াইজ নিনজাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সঙ্গে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন, যাতে ভিডিও আপলোড করার পর নোটিফিকেশান পেয়ে সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দিতে পারে ছাত্রছাত্রীরা। চলো শুরু করি লেখক পরিচিতি দিয়ে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে তিনি বিশেষ উল্লেখযোগ্য। বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। দেবানন্দপুর তার জন্মস্থান হলেও আর্থিক টানাটানির কারণে সেখানে বেশি দিন থাকা সম্ভব হয়নি। ভাগলপুরে তার মামারা ছিলেন ধনী গৃহস্থ। বালক শরৎচন্দ্রকে মামার বাড়িতে চলে আসতে হয়। ভাগলপুরে বসবাস করার সময়ই তার সাহিত্যচর্চার সূচনা হয়। সেখানে থাকতেই তিনি বেশ কিছু গল্প উপন্যাস রচনা করেছিলেন, কিন্তু সেগুলো ছাপা হয়নি। শুধু সাহিত্যচর্চা নয়, ভাগলপুরে থাকাকালীন তিনি গান বাজনা ও অভিনয়ের চর্চা শুরু করেন। আদমপুর ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। ভাগলপুরে তার অস্থিতিচিত্ততার প্রকাশ লক্ষ্য করা যায়। তিনি দুই একটি চাকরিতে যোগ দিলেও তাতে মন বসাতে পারেননি। একবার সন্ন্যাসী হয়ে বিভিন্ন স্থানে ভ্রমণও করেছিলেন। 1903 খ্রিস্টাব্দে ভাগ্য অন্বেষণের জন্য তিনি রেঙ্গুনে চলে যান। যাওয়ার আগে কুন্তলীন গল্প প্রতিযোগিতায় মন্দির নামে একটি গল্প পাঠিয়ে দেন, কিন্তু লেখক হিসাবে তিনি নিজের নামের বদলে তার এক মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নাম দিয়েছিলেন। শরৎচন্দ্রের এই মন্দির গল্পটি সে বছর কুন্তলীন পুরস্কারে সম্মানিত হয়। এটি শরৎচন্দ্রের লেখা প্রথম মুদ্রিত রচনা। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সম্ভাবনা তাঁর গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে। তার মধ্যে শ্রীকান্ত, শেষ প্রশ্ন প্রভৃতি উল্লেখযোগ্য। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে লালু, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত। পাঠ্য রচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশবিশেষ। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। এই পথের দাবি গল্পটি যেহেতু পথের দাবি উপন্যাসের অংশবিশেষ, তাই কাহিনীর পারম্পর্য বোঝার জন্য পূর্বসূত্র উল্লেখ করার দরকার আছে। তোমাদের জেনে নেওয়ার দরকার আছে যে কোন জায়গা থেকে এই গল্পটা শুরু হয়েছে। আগে একটুখানি কি হয়েছিল সেটুকু জানা থাকলে গল্পটা বুঝতে সুবিধা হবে। কারণ গল্পের যে নায়ক সব্যসাচী মল্লিক, পলিটিক্যাল সাসপেক্ট, সে ছিল রাজদ্রোহী। এই বিষয়গুলো বুঝতে পূর্বসূত্রে উল্লেখের প্রয়োজন আছে। সেজন্য গল্পের পূর্বসূত্র একটু বলছি। পথের দাবি উপন্যাসের সূচনাতেই আমরা অপূর্ব ও তার পরিবারের পরিচয় পাই। অপূর্ব ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। এমএসসি পাশ করার পর তার কলেজের প্রিন্সিপাল বোথা কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেন। বোথা কোম্পানির নতুন অফিস ছিল রেঙ্গুনে। রেঙ্গুন যেহেতু ব্রহ্মদেশ, সেজন্য এইখানকার জায়গার নামগুলো একটু অন্যরকম। বোথা কোম্পানির নতুন অফিস ছিল রেঙ্গুনে। মায়ের বিশেষ ইচ্ছা না থাকলেও অপূর্ব অবশেষে রেঙ্গুনে গিয়ে চাকরি জীবন শুরু করে। নতুন শহরে এসে তার নানা অভিজ্ঞতা হয়, কখনো সুখকর, কখনো বা অপ্রিয়। চাকরির সূত্রে অপূর্বর সঙ্গে পরিচয় হয়
রামদাস তলওয়ারকর নামে এক মারাঠি ব্রাহ্মণের। তার সঙ্গে আলাপ করে অপূর্ব বেশ খুশি হয়। রেঙ্গুনে যে বাড়িতে অপূর্ব থাকত তার উপরের তলায় এক খ্রিস্টান সাহেব তার কন্যাকে নিয়ে বাস করত। খ্রিস্টান মানে খ্রিস্টান আর কি। লেখক যেহেতু গল্পে খ্রিস্টান এইভাবে উল্লেখ করেছেন, ওই জন্য আমরাও খ্রিস্টান বলবো, খ্রিস্টান বলবো না। সাহেবটি যদিও অপূর্বর সঙ্গে অভদ্র ব্যবহার করত, কিন্তু তার কন্যা ছিলেন ভদ্র ও বিনয়ী। এই সময়ে অপূর্বর জীবনে একটি অঘটন ঘটে। তার অনুপস্থিতিতে ঘরে চুরি হয়। তবে সেই খ্রিস্টান কন্যার সাহায্যে টাকা কড়ি ছাড়া প্রায় সব জিনিসপত্রই রক্ষা পায়। অপূর্ব এ ঘটনার পর আইনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। রেঙ্গুনের পুলিশ কর্তা নিমাইবাবু ছিলেন অপূর্বর বাবার বন্ধু এবং একরকম আত্মীয়। পুলিশ স্টেশনে যাওয়ার পথে হঠাৎই অপূর্বর সঙ্গে নিমাইবাবুর দেখা হয়ে যায়। সেই সময় নিমাইবাবু জাহাজ ঘাটে যাচ্ছিলেন। খবর পাওয়া গিয়েছিল পলিটিক্যাল সাসপেক্ট তথা রাজদ্রোহী সব্যসাচী মল্লিক নদীপথে জাহাজে করে রেঙ্গুনে আসছেন। তিনি সিঙ্গাপুরে 3 বছর কারাভোগের পর ফিরছিলেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ও আইন এই 3 বিষয়েই শিক্ষিত ছিলেন সব্যসাচী। নিমাইবাবু অপূর্বকেও সঙ্গে নিয়ে যান। সব্যসাচীকে নিয়ে দীর্ঘ আলোচনা চলল, কিন্তু জাহাজ বন্দরে ভিড়লেও তাকে আর খুঁজে পাওয়া গেল না। কাকে? সব্যসাচী মল্লিক, সেই রাজদ্রোহীকে। সবাই ধরে নিলেন তিনি হয়তো পালিয়ে গেছেন। তবু সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়। নিমাইবাবু থানায় রওনা দিলেন এবং অপূর্বকেও সঙ্গে নিলেন। অপূর্ব ও নিমাইবাবু থানায় পৌঁছানোর পরেই আমাদের নির্বাচিত পাঠ্যগল্পটির ঘটনাবলী শুরু হয়। তাহলে বোঝা গেল কাহিনীর পূর্বসূত্র। এবার উৎস সম্পর্কে বলছি। আলোচ্য গল্পটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস পথের দাবির অংশবিশেষ, যা পথের দাবি শিরোনামেই পাঠ্যগল্পকারে সংকলিত হয়েছে। পথের দাবি উপন্যাসেরও নাম, পথের দাবি আমাদের পাঠ্যগল্পের নাম, একই নাম। এবার আসি বিষয়বস্তুতে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে গল্পাকারে সংকলিত এই পাঠ্যাংশে মূলত পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কেন্দ্র করে পুলিশের তৎপরতার চিত্র পাওয়া যায়। রেঙ্গুনে বর্মার তেলের খনিতে কাজ করতে আসা মিস্ত্রিদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছিল, কারণ সন্দেহ ছিল তাদের মধ্যে কেউ একজন সব্যসাচী মল্লিক হতে পারে। সেই সময় এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে গিরিশ মহাপাত্র বলে পরিচয় দেয়। তার ব্যবহার, পোশাক পরিচ্ছদ ও পকেট থেকে পাওয়া জিনিসপত্র দেখে পুলিশ মনে করে সে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। অথচ সত্যি সেই গিরিশ মহাপাত্র ছদ্মবেশে ছিলেন সব্যসাচী মল্লিক, যিনি দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ সংগ্রাম করছিলেন এবং পুলিশের চোখে ধুলো দিতে এভাবেই পরিচয় বদলেছিলেন। অন্যদিকে অপূর্ব নামের চরিত্রটি স্বাধীনতাকামী বিপ্লবীদের প্রতি সহানুভূতিশীল। পুলিশের কর্তা, তার আত্মীয় হওয়া সত্ত্বেও সে সব্যসাচীকেই নিজের মানুষ বলে মনে করে। অপূর্ব প্রথমে পুলিশ স্টেশনে এবং পরে রেঙ্গুন থেকে ভামো নগরগামী ট্রেনের স্টেশনে গিরিশ মহাপাত্রকে দেখে বুঝতে পারে তিনি আসলে সব্যসাচী মল্লিক। তবুও সে পুলিশকে কিছু জানায়নি। তাহলে গিরিশ মহাপাত্রকে অপূর্ব পুলিশ স্টেশনে দেখেছে একবার, দ্বিতীয়বার দেখেছে ভামো নগরগামী ট্রেনের স্টেশনে। এই যে দুটো সময়, এই দুটো সময়ে গিরিশ মহাপাত্রের কথাবার্তা, সেই পরিস্থিতি, এগুলো একটু খেয়াল করে পড়াশোনা করবে। ঘটনাক্রম এবং কথোপকথন এগুলো বিশেষভাবে নজর দেবে, মনে রাখবে এগুলো, কারণ এর উপরেই প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তবে উত্তর দিতে পারবে। আচ্ছা, তাহলে অপূর্ব প্রথমে পুলিশ স্টেশনে এবং পরে রেঙ্গুন থেকে ভামো নগরগামী ট্রেনের স্টেশনে গিরিশ মহাপাত্রকে দেখে বুঝতে পারে তিনি আসলে সব্যসাচী মল্লিক। তবুও সে পুলিশকে কিছু জানায়নি, কারণ সে নিজের চোখে ব্রিটিশ সাহেবদের হাতে দেশবাসীর অপমান ও লাঞ্ছনা প্রত্যক্ষ করেছে। এমনকি তাকে নিজেকেও বিনা অপরাধে মার খেতে এবং অপমানিত হতে হয়েছে।
ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে অপূর্বকে নানাভাবে অপদস্থ করা হয়েছিল। এসব ঘটনার ফলে সে আরও দৃঢ়ভাবে উপলব্ধি করে যে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা অর্জন অত্যন্ত জরুরি। তাই সে মনে প্রাণে সব্যসাচীর আন্দোলনকে সমর্থন করে এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে দেখতে চায়। এবার এই এত কিছু ঘটনাক্রম যদি আমাদের সারাংশ লিখতে হয় একটু অসুবিধায় পড়তে হবে, সেজন্য সেটাও দিয়ে দিয়েছি তোমাদের। গল্পের সারাংশ: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে নির্বাচিত অংশ পথের দাবি শিরোনামে পাঠ্য গল্পাকারে সংকলিত এই অংশে স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে কেন্দ্র করে পুলিশের তৎপরতার বর্ণনা দেওয়া হয়েছে। রেঙ্গুনে বর্মার তেলের খনিতে কাজ করতে আসা মিস্ত্রিদের মধ্যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক থাকতে পারে এই সন্দেহে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু গিরিশ মহাপাত্র নামে ছদ্মবেশে থাকায় তিনি ধরা পড়েননি। অপূর্ব যে পুলিশের কর্তার আত্মীয় হলেও বিপ্লবীদের প্রতি সহানুভূতিশীল। গিরিশ মহাপাত্রের মধ্যেই সব্যসাচীকে চিনে ফেললেও সে তা প্রকাশ করেনি। ব্রিটিশদের হাতে অপমানিত হওয়ার অভিজ্ঞতা তাকে স্বাধীনতার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করায়। ফলে সে সব্যসাচী সংগ্রামকে সমর্থন করে এবং দেশ মুক্তির স্বপ্নে উদ্বুদ্ধ হয়। এবার চলে আসি এমসিকিউ প্রশ্নোত্তরে। বরাবর মতো এখানেও শুধুমাত্র সঠিক উত্তরটাই দিয়েছি যাতে সঠিক উত্তরে দৃষ্টি আটকায়। পুলিশ স্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা মানুষগুলি ছিল জাতিতে বাঙালি। পুলিশ স্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা ছিল 6 জন। জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ। জগদীশবাবু পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিসপত্র খুলে দেখছিলেন টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি। বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল উত্তর ব্রহ্মদেশে। টেক্সটে যেভাবে আছে চিহ্নিত করা আছে সঠিকভাবে তাই বলতে হবে, শুধু ব্রহ্মদেশে বললে হবে না, উত্তর ব্রহ্মদেশে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? সামনের হল ঘরে জন 6 বাঙালি বসে আছে। জগদীশবাবু তাদের তদারক করছেন। জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ। পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটি হলেন সব্যসাচী মল্লিক। গিরিশ মহাপাত্রের বয়স হল 30-32। সব্যসাচীর নিজের নাম কি বলেছিল? গিরিশ মহাপাত্র। দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে। বক্তাকে? বক্তা জগদীশবাবু। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। বিষয়বস্তু বলার সময় ওই জন্যই নজর করিয়েছি জায়গাটা, তোমাদের খুঁটিয়ে পড়তে হবে এই কারণে। বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন ভামতে। এই জায়গায় ওই 4টে অফিসের নাম ওটাও মনে রাখতে হবে, যেখানে কাজ খারাপ হচ্ছে বলে ভামতে অপূর্বকে পাঠিয়েছিলেন বড় সাহেব। আরও কি কি নাম ছিল? মিথিলা, শোয়েব, প্রমো আর এই ভামো। 4টে জায়গা, নামগুলো মনে রাখবে। নামগুলো কিভাবে সেই জায়গার সঙ্গে জড়িত, জায়গার সঙ্গে ঘটনাগুলি কিভাবে জড়িত মনে রাখতে হবে। অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স 30-32-এর অধিক নয়। দেখো এর আগে উত্তরে 30-32 ওটা সংখ্যায় ছিল, এটা কথায় লেখা, কারণ অপশানটাও সেরকম আছে। থাকতে পারে 50-55-এর অধিক নয়, 40-45-এর অধিক নয়, 30-32-এর অধিক নয়। আমাদের এইভাবে সঠিক বয়সটা মনে রাখতে হবে, 30-32। লল্লাটের লেখা তো খণ্ডা বেঁকে, টেক্সটে এইভাবেই আছে, এইভাবেই উল্লেখ
থাকবে প্রশ্নেও, মানে ললাট আর কি, কপালের লেখা। ললাটের লেখা তো খণ্ডাবে কে? উক্তিটি কার? উক্তিটির বক্তা হচ্ছে গিরিশ মহাপাত্র। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। আমি বাবু ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র। এটা স্টেশনে অপূর্বর সঙ্গে কথোপকথনের অবসরে কথাটা উঠে এসেছে, সেখানকার ঘটনাক্রম সেটাও মনে রাখবে, কারণ প্রশ্ন নানাভাবে হবে। এই পংক্তি থেকে এসএকিউ ডেসক্রিপটিভ আসতে পারে, এসএকিউ বেশি আসার সম্ভাবনা। তারপর বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কত আনা বজায় আছে? 16 আনা। কথায় বলে না শখ 16 আনা, তো সেভাবেই আর কি, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় আছে। দুজন বন্ধু লোক আসার কথা ছিল, এটা গিরিশ মহাপাত্র স্টেশনে অপূর্বকে বলছিল আর কি। তো জায়গাটার নাম কি? বন্ধু লোক কোথা থেকে আসবে? এনানজাং, জায়গাটার নাম এনানজাং। বন্ধু লোক আসার কথা ছিল এনানজাং থেকে। কেবল আশ্চর্য, আশ্চর্য কোনটি? গিরিশ মহাপাত্রের যে ছদ্মবেশ, কিন্তু ছদ্মবেশের মধ্যেও চোখ দুটোর দৃষ্টি ছিল আশ্চর্য। তো সেই গিরিশ মহাপাত্রের চোখের দৃষ্টির কথা বলা হচ্ছে আর কি। কেবল আশ্চর্য কোনটি? দুটি চোখের দৃষ্টি। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো। গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল অদ্ভুত ও হাস্যকর। গিরিশ মহাপাত্রের চুলের যে গন্ধ ছিল তার কারণ নেবুর তেল। মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কি যে প্রখর বুদ্ধি রাখতেন, তাদেরকে রাখতে হতো, কারণ ধরা পড়ে গেলেই তো তাদের বিপ্লব ব্যাহত হবে। সেজন্য নানা ছল ছদ্মবেশ অছিলা তাদেরকে অবলম্বন করতে হতো। তো এখানেও এরকম এক গ্যাজারে লোকের ছদ্মবেশ নিয়েছে, রুগ্ন, জামা কাপড় নানা বিচিত্র, মাথায় জবজবে করে নেবুর তেল, মানে লেবুর তেল আর কি, তীব্র ঝাঁঝালো গন্ধওয়ালা, মানে মাথা ধরে যায় এরকম, যাতে বেশিক্ষণ ওকে আটকে না রাখতে পারে, তা সব রকম পরিস্থিতি তৈরি করে নিয়ে গেছিল। তো গিরিশ মহাপাত্রের চুলের যে গন্ধ ছিল তার কারণ নেবুর তেল, মানে লেবুর তেল। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। গিরিশ মহাপাত্রের সঙ্গে যেসব মালপত্র ছিল সেগুলি হলো ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানা। তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। কার? রামদাসের। রামদাস তলোয়ারকার, অপূর্ব যার কাছে মনের কথা বলতো। তো ইংরেজরা যখন অপূর্বকে মেরেছিল, মেরে স্টেশন থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেই সব কথা শুনে তার চোখ ছলছল করে এসেছিল। এই সব জায়গাগুলো ওই জন্য খুব খেয়াল করে পড়বে। তাহলে তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল কার? রামদাসের। বুড়ো মানুষের কথাটা শুনো, বক্তাকে নিমাই বাবু। তেওয়ারি বর্মা নাচ দেখতে যেখানে গিয়েছিল তার নাম ফয়া। গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কিসের ছবি আঁকা ছিল? বাঘের ছবি। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল
রামধনু। এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। বক্তাকে জগদীশবাবু। তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটির কথা বলা হয়েছে? গাঁজার কলকের কথা বলা হয়েছে। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটির নাম কি? গিরিশ মহাপাত্র। পুলিশ যার খোঁজে তল্লাশি করছিল তিনি ছিলেন একজন রাজদ্রোহী। অপূর্বর অন্যমনস্কতা লক্ষ্য করেছিল, সে হল রামদাস তলোয়ারকার। এত বড় কার্যকুশলা মেয়ে, এই মেয়েটি হলো উপরতলার বাসিন্দা, ক্রিশ্চান মেয়ে। কার্যকুশলা মেয়ে কেন? তার তৎপরতায় চোরের হাত থেকে অপূর্ব জিনিসপত্র বেঁচে গেছে, সেই জন্য তাকে কার্যকুশলা মেয়ে বলছে। অপূর্বর সঙ্গে ভামতে গিয়েছিল আর্দালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। ম্লেচ্ছ দেশ বলা হয়েছে বর্মাকে। গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। বুনো হাঁস বলতে কি বোঝানো হয়েছে? চোর ডাকাতদের। এইভাবে পুরো টেক্সটটা থেকে এমসিকিউ নিজেরাও খুঁজে খুঁজে তৈরি করো। এখানে 40টার উপরে দেওয়া রইল, তোমরা নিজেরাও খুঁজে খুঁজে এমসিকিউ তৈরি করো যাতে পুরো টেক্সটটা তোমাদের মনে থাকে। কারণ তথ্য অনেক কিছু আছে, সেগুলো মনে রাখার প্রয়োজন। তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে সহজেই। আজ তাহলে এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শোনো, বোঝো, পড়ে বারবার লিখে অভ্যাস করো। ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো। আর অবশ্যই মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পথের দাবি গল্পের গুরুত্বপূর্ণ এসএকিউ শর্ট ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। ভালো থেকো, ভালো থাকুন সবাই।